নমস্কার। সেনকো গোল্ডেন ডায়মন্ডস প্রেজেন্টস সোনা কথা কথা শোনা। এই আলাপ, এই আড্ডা চলছে এবং চলবে। কালকেই সরস্বতী পুজো এবং আজকে তার সাথে কথা বলার সুযোগ আমাদের কাছে সৌভাগ্য, বিকজ হি ইজ আ ট্রু সিম্বল অফ intelligence, intellect, creativity, versatility, and a person who actually needs no introduction. I am extremely delighted, honored, and super happy যে আমাদের সাথে রয়েছেন বিখ্যাত ডিরেক্টর of international fame, Shumon Mukhopadhyay. Thank you so very much, Shumanda, for your most precious time. Thank you, Rupsha. Thank you. First question, তুমি কেমন আছো এবং নিজেকে ভালো রাখার জন্য what are the basic things that you keep doing? আমি ভালো আছি এবং আমি এখন এই মুহূর্তে খুবই উৎফুল্ল এবং যাকে বলে ডিলাইটেড, বিকজ আমার যে নতুন ছবি পুতুল নাচের ইতিকথা, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস থেকে তৈরি করা ছবি, সেটা আন্তর্জাতিক রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে, দ্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম, সেখানে কম্পিটিশন বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। সেটা একটা অত্যন্ত বড় প্রাপ্তি একজন পরিচালক হিসেবে আমাদের গোটা দলের কাছে এবং বাংলা ছবির কাছে। কারণ আমার মনে হয় অনেকদিন পরে বাংলা ছবি আবার প্রতিযোগিতা বিভাগে একটি আন্তর্জাতিক, রটারড্যামের মতো একটা আন্তর্জাতিক ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে। সেটা আমার কাছে অত্যন্ত আনন্দের ব্যাপার। আমি যে ভারতবর্ষকে তথা বাংলা ছবিকে প্রতিনিধিত্ব করতে পারছি একটা আন্তর্জাতিক মঞ্চে, সেটা আমার কাছে অত্যন্ত আনন্দের ব্যাপার। সেটা তো বটেই। আর দ্বিতীয়ত যে প্রশ্নটা তুমি করলে যে ভালো থাকার রহস্য, আমি সবসময় যেটা চেষ্টা করি, যেটা তুমি প্রাথমিক ভূমিকাতে বললে আমার সম্পর্কে, যে আমি নানা রকমের কাজে নিজেকে সবসময় জড়িত রাখতে চাই এবং ক্রমাগত নতুন নতুন ব্যাপারে, যেটা আমার শৈশবের বা কৈশোরের, যে আমি যখন শিক্ষা নিচ্ছি বা শিক্ষার্থী, তখন বারবার ডিরেক্টর হিসেবে আমার কাজটা কি এটা বোঝার চেষ্টা করেছি, যে আমি কি করে নিজেকে বারবার নিজেকে তৈরি করব। তখন একটি পরিচালকের কথা আমি খুব অনুপ্রাণিত হয়েছিলাম, যে এটার্নাল কিউরিওসিটি, যে তোমার সারাক্ষণই তুমি খুঁজছো কিছু একটা, তোমার এই কিউরিওসিটিটা এবং সারাক্ষণ একটা খোঁজার চেষ্টা, যে নতুন নতুন কাজে কীভাবে নিজেকে যুক্ত করা যায়, নিজেকে লিপ্ত রাখা যায়, নিজেকে সংযুক্ত রাখা যায়, সেইটা। এবং আমার যেহেতু নাটক পাশাপাশি করি, চলচ্চিত্র করি, ফলে চলচ্চিত্র যখন আমি তো বছরে 3 বছরে হয়তো একটা ছবি বানাই, মাঝখানে অনেকটা সময় নাটক করি। তাই এই সমস্ত কাজে সারাক্ষণ নিজেকে একটা কাজে সংযুক্ত করে রাখা, যেটাকে আমার কাছে মিনিংফুল কাজ বলে মনে হয়, সেইটা। এবং যত সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে কম ব্যবহার করা, এমন না যে ব্যবহার করি না তা নয়, কিন্তু একটা সীমিত, যাতে সে যেন আমার ঘাড়ে চেপে না বসে, আমি তাকে আমার মতো করে ব্যবহার করব, সে যেন আমাকে ব্যবহার না করে, এটা একটা। আর পড়াশোনা, যেটা আমার মনে হয় যে সারাক্ষণই দেশ বিদেশে নানা জায়গায় কি করে কে কি লিখছে, কে কি ছবি বানাচ্ছে, কে কি প্রবন্ধ লিখছে, নতুন উপন্যাস কি লেখা হচ্ছে, অন্যান্যদের ইন্টারভিউ শোনা, এইগুলো সারাক্ষণ করি। ফলে সেটাই আমাকে অনেকক্ষণ আমার মাথাটাকে এনগেজ করে রাখে ভীষণভাবে। সেটাই আমার রিল্যাক্সেশন। ডিপ কনসেন্ট্রেশন করে কিছু করা সত্যিই খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। সেইখানে একটা বড় কাজ হচ্ছে আমাদের নিজেদের শান্ত রাখা, একটু স্থিতধীর রাখা, যেটাকে আমরা বলি যে একটু স্টিলনেস দরকার আমাদের জীবনে। সেইটা কিন্তু চর্চা করতে হয়, এমনি এমনি আসে না। সেই স্টিলনেসটা কিছুটা চর্চা করেই আনতে হয়। সেগুলো হয়তো একটা বই পড়লে দেখা যায় যে সেটা একটা নতুন মানে নিয়ে আসে জীবনে এবং নতুন কতগুলো ইঙ্গিত দেয়, মানে বাঁচার ইঙ্গিত দেয়, ভালোভাবে বাঁচার ইঙ্গিত দেয়, ইশারা দেয় বলে আমার মনে হয়। অসাধারণ, মানে অনেক কিছু শিখলাম, জানলাম। এবং এই যে কালকে সরস্বতী পুজো and you, do you have any emotions, nostalgia that প্রতি বছর যখন এই সময়টা আসে, something that just comes to your mind? প্রথম কথা, একটা বড় কথা, পড়াশোনা করতে হতো না। যদি অন্য কোনো দিনও যে পড়াশোনা করতাম তা নয়, কিন্তু এই দিনটা বিশেষ করে একটা জায়গা ছিল যে পড়াশোনা এই দিন করতে হয় না।
এইটা একটা ব্যাপার ছিল। আর এই যে সরস্বতী পুজোর সময় আমার মনে আছে স্কুল কলেজে পড়ার সময় যে একটা দিন সুযোগ পেতাম স্কুলের বাইরে দাঁড়িয়ে, যে একজন সে নারী, তাকে আমার হয়তো অনেক দিন ধরে তার প্রতি আকৃষ্ট, তার প্রতি আমার একটা ভালো লাগা আছে, তার সঙ্গে হয়তো একটা বিশেষ কথা বলার অবকাশ ঘটলো সরস্বতী পুজোর দিনে। একটা শুধু কথা বলার অবকাশ ঘটলো না, স্কুল ইউনিফর্মের বাইরে একটা শাড়ি পরা বা আমি একটা পাঞ্জাবি পাজামা পরেছি, এই একটা মানে ইমেজ সেই সময় একরকম ভাবে দেখেছি কৈশোরে স্কুলে পড়ার সময়। আবার কলেজ জীবনে যখন হয়তো খুব কঠিন পেশাদার জীবনে আস্তে আস্তে ঢোকার চেষ্টা করছি, বিশেষ করে সরস্বতী পুজো যেহেতু আমাদের সঙ্গে, আমাদের বিদ্যার জ্ঞানের সঙ্গে সরস্বতীর যে সরাসরি যোগাযোগ, সেই যোগাযোগটা আমাদের সবসময় থেকে গেছে, এখনো পর্যন্ত আছে। কারণ আমি প্রতিনিয়ত মানে একটা পাঠনের অভ্যেসের মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছি, ফলে সরস্বতীটা আমার কাছে একক স্বতন্ত্র একটা কি বলবো অভিজ্ঞতা আছে আমাদের জীবনে, এ ধর্মীয় নানা উপাচারের বাইরেও। অসাধারণ। আর এই ফেব্রুয়ারি মাসে তোমার একটি বিশেষ ক্রিয়েশন, পুতুল নাচের ইতিকথা, রটারড্যামে, এবং এই প্রতিযোগিতায় আমরা সবাই উই আর উইশিং দিস ইজ ইয়ার্স। তো আমার একটা এবার প্রশ্ন হচ্ছে যে তোমার কি মনে হচ্ছে, হাউ আর ইউ সিইং ইট? এবং পুতুল নাচের ইতিকথায় ইফ আই আস্ক ইউ, পুরোটাই তোমার সৃষ্টি, তার মধ্যে হোয়াট হ্যাজ বিন দ্য বেস্ট ফিল্ম মেকিং মোমেন্ট দ্যাট ইউ উইল প্রিজার্ভ ফরএভার? দেখো, পুতুল নাচ আমার 10ম পূর্ণাঙ্গ সময়ের, মানে যেটাকে আমরা বলি ফুল লেন্থ ফিচার ফিল্ম, সেইটা আমার 10 নম্বর ছবি। কিন্তু প্রতিটা ছবির সময় আমার কিন্তু মনে হয় যে এটাই বোধহয় প্রথম ছবি, মানে প্রতিটা ছবি করতে গিয়েই মনে হয় এটা আমার প্রথম ছবি বোধহয় করতে চলেছি। সেটা নাটকের ক্ষেত্রেও মনে হয় এটাই বোধহয় আমার প্রথম নাটক। কারণ একটা অদ্ভুত ভীতি বা একটা ভয় থাকে যে এটা করে উঠতে পারলাম তো, করে উঠতে পারবো তো। কারণ আমি যে কাজই করেছি এখনো পর্যন্ত, সে মঞ্চের জন্যই হোক আর চলচ্চিত্রের জন্যই হোক, সবসময় একটা চ্যালেঞ্জিং কাজ ছিল এই শিল্প সংস্কৃতির সঙ্গে, তার নেপথ্যে, তার রান্নাঘরে যাকে বলা যায়, যেখানে তৈরি হয়। কিন্তু আমি যদি তবুও ধরি যে আমি একটা সময় যখন থেকে স্থির করলাম যে আমি এবার সত্যি সিরিয়াসলি থিয়েটার করব বা চলচ্চিত্র করব, সেই সময় ধরলে প্রায় 40 বছর হতে চলল। এই 40 বছরে আমার সবসময় কখনোই যাকে বলে তৃপ্তির মুমূর্ষু টানে আমি কখনোই নিজেকে খুব একটা বসতে দিইনি। হ্যাঁ, যে একটা কাজ হয়েছে, সাফল্য এসেছে, অসাফল্যও যেমন এসেছে, তুমি সাফল্য যখন এসেছে অন্তত তৃপ্তিকে আমি যে নিজেকে যে এটা কিছু একটা হয়ে উঠলাম, একটা বড় শিল্পী হয়ে উঠলাম, ফলে একটা তৃপ্তির ভার এসে পড়লো শরীরে, মনে, সেটা কোনোদিন হতে দিইনি। সবসময় নিজেকে একটা যাকে বলে উত্তেজিত রেখেছি, নিজেকে দাঁড় করিয়ে রেখেছি সবসময়, যে যাতে আরো নতুন নতুন কাজ করতে পারি। এবার চলচ্চিত্র জীবনে পুতুল নাচের এই প্রিমিয়ার যেটা বললাম প্রতিযোগিতায় বিভাগে, এটা আন্তর্জাতিক উৎসবে, এটা নিশ্চয়ই খুব বড় প্রাপ্তি। কিন্তু আমি আবার পুতুল নাচ হয়ে যাবার পরে নতুন কাজের সন্ধান করছি। আমার যেটা মনে হয়, যদি একটা বিশেষ মুহূর্তের কথা বলতে হয় চলচ্চিত্র জীবনে, তাহলে আমার প্রথম ছবি যখন হারবার্ট তৈরি করছি, সেটা একটা কিন্তু অনুভব, প্রথম চলচ্চিত্র করার অনুভব। তো ওইটার একটা অন্য রকমের স্মৃতি, নানা রকম ঘটনার স্মৃতি সেটা থেকে যায়। অনেক অনেক ছোট 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 মুহূর্ত শুটিং করার ফাঁকে, শুটিং হয়ে যাবার পরে, প্রথম ছবি যখন প্রথম প্রদর্শিত হচ্ছে, তখন তার একটা অন্য অনুভব। কিন্তু একটা জিনিস আমার যেটা মনে হয়েছিল, যেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে থিয়েটারে কি হয়, থিয়েটারে একটা শুরু হয় মহড়া, হচ্ছে মহড়ায় আস্তে আস্তে লোক বাড়ছে, আলোর লোক আসছেন, পোশাকের লোক আসছেন, অন্যান্য বিভাগের লোকজন আসছেন। হ্যাঁ, শেষে একটা প্রথম অভিনয় যেদিন হয় একটা মঞ্চে, তখন অনেক দর্শক আসছেন, ফলে তো ক্রমাগত লোক বাড়ে থিয়েটারের লোক বাড়তে প্রথম অভিনয়ের দিন একটা হয়তো দেখা গেল যে সে প্রেক্ষাগৃহে অনেক মানুষ বসে আছেন, সে পূর্ণ প্রেক্ষাগৃহ হতে পারে, অর্ধেক ভরাও হতে পারে, কিন্তু কিছু মানুষ দেখছেন এবং আমার মঞ্চ থেকে একটা নাটক জীবিত একটা আদান প্রদান হচ্ছে, একটা
সজীব আদান প্রদান হচ্ছে। কিন্তু সিনেমার ক্ষেত্রে যখন ছবিটা শেষ হলো, প্রায় 2 ঘন্টা 35 মিনিটের ছবি, আমি দেখলাম একটা পুরো হলে আমি একা বসে আছি, আমার যিনি চিত্রগ্রাহক ছিলেন, সিনেমাটোগ্রাফার, সে বসে আছে, আর এডিটর বসে আছেন, এই ৩ জন। হ্যাঁ, তখন কিরকম একটা মনে হলো যে এত বড় একটা প্রক্রিয়া, প্রথম দিন ওই 70-80 জন লোক শুটিং করছে, আস্তে আস্তে লোক কমতে থাকে, শুটিং শেষ হয়ে গেল, তারপরে এডিটিংয়ে ঢুকলাম, হয়তো মিউজিকের সময় আরও কিছু মিউজিশিয়ানরা এলেন, তারপর আবার চলে গেলাম, এমন করতে করতে যখন ফাইনাল প্রিন্ট বেরোলো তখন জাস্ট কয়েকজন। সেটা কিন্তু অদ্ভুত একটা অভিজ্ঞতা। সেটা হার্বার্টের প্রথম যখন স্ক্রিনিং হলো প্রসাদে, ফার্স্ট প্রিন্ট দেখছি আমরা ছবি, তখন এটা মনে হয়েছিল। Now I will ask you a little rapid fire questions. ছোট প্রশ্ন, ছোট উত্তর। Looking back, you have always been reading. I'm sure book reading is one of your hobby and habit. একদম ছোটবেলায় কোন বইগুলো পড়ে, if I would ask you to name just a few, যে বইগুলো পড়ে তুমি এরকম বইয়ের পোকা হয়ে উঠলে, সেগুলো কোন বই? আমাকে বাবা সুকুমার রায়ের আবল তাবল থেকে পাঠ করে শোনাতেন। সেইটা একটা খুবই মানে হযবরল আমার প্রথম বাবার পাঠে শোনা। তারপরে সেই পাঠগুলো আসলে বাবা বোধহয় করতেনই বোধহয় যে আমাকে যাতে একটু বই পড়ায় অভ্যস্ত করা যায় বলে মনে হয়। তেমনি এই সুকুমার রায়ের আবল তাবল নিশ্চয়ই আমাকে ভীষণভাবে একটা ইম্যাজিনেটিভ একটা জায়গায় নিয়ে গেছিল। এবং তারপরে মাও যে পড়ে শোনাতেন না তা নয়, ঠাকুমার ঝুলি। একদিকে পড়ছি হচ্ছে সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, বিদেশে হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, এই সমস্ত লেখাপড়াগুলো। এবং আরেকটা খুব বড় ব্যাপার ছিল, সেটা হচ্ছে আমাদের শৈশবে মনে পড়ে রাশিয়ান রূপকথা এবং উপকথার ট্রান্সলেশন হতো খুব, এবং সেটা পাওয়াও যেত ভীষণ সস্তায়। যে কোনো অনুষ্ঠানে, পরব বা আমাদের পুজোর সময় এইগুলো বিক্রি হতো, ওই প্যান্ডেল করে যে কোনো পুজো প্যান্ডেলে পাওয়া যেত প্রচুর রাশিয়ান উপন্যাস এবং উপকথা, ছোটদের বই। এই সমস্ত বই, এই যে রাশিয়ান রূপকথাই হোক বা সুকুমার রায় হোক বা রবীন্দ্রনাথের ছেলেবেলাও মা পড়ে শোনাচ্ছেন, তাই এই সমস্ত মিলিয়ে একটা জগৎ তৈরি হয়েছিল, একটা কল্পনার জগৎ তৈরি করেছিলাম। সেখান থেকেই পড়াশোনার অভ্যেসটা শুরু। যেহেতু মাসটা ফেব্রুয়ারি, তাই ভালোবাসার মাস, ভালোবাসার সংজ্ঞা তোমার কাছে কি? এবং যদি জিজ্ঞেস করি, যেহেতু ভালোবাসার সংজ্ঞা আমার মনে হয় সময়ের সাথে বদলায়, যদি জিজ্ঞেস করি দেন অ্যান্ড নাও, ইন টার্মস অফ হোয়াট এভার দেন হতে পারে, নাওটা তো কনস্ট্যান্ট, হোয়াট হ্যাজ বিন ইয়োর ডেফিনেশন দেন, এখন ভালোবাসার সংজ্ঞা কি? জানতে চাইবো তোমার কথা। দেখো, ভালোবাসার সংজ্ঞা তো যেসব তখনই হোক আর এখনই হোক, আমি অনেকগুলো সময় পেরিয়ে পেরিয়ে আসছি। ভালোবাসার রূপ পাল্টেছে, ভালোবাসার প্রক্রিয়া পাল্টেছে, ভালোবাসার ধরন পাল্টেছে, কিন্তু কতগুলো জিনিস এটা আদি এবং এটা কখনোই পাল্টাবে না। মানে আমরা যদি গ্রিক সাহিত্য থেকে পরবর্তী শেক্সপিরিয়ান, রাশিয়ান সাহিত্য, আমাদের বাংলা সাহিত্যর প্রভাব, লাতিন আমেরিকান সমস্তটা পড়ে, যেখানে ভালোবাসার জয়গান সারাক্ষণ গাওয়া হয়েছে। হ্যাঁ, ভালোবাসার জয়গান তো মানে খুব কালো সময়, দুর্ভাগা সময়, দুর্যোগের সময়ের মধ্যেও গাওয়া হয়েছে, কারণ শেষ পর্যন্ত ওটাই আমাদের আশার জায়গা, যে ভালোবাসতে পারা, মনটাকে ভেতরে লালন করা, পালন করা, যে আমি ভালোবাসতে পারি। সেখানে বিশ্বাস, সহযোগিতা, সম্মানবোধ এবং নির্ভরতা, হ্যাঁ, সেটা মানসিক নির্ভরতা, ইমোশনাল নির্ভরতা, যেটাই বলি না কেন, এই চারটে জিনিস কিন্তু এ আদি এবং অন্ত, কোনোদিন এর পাল্টাবে না। সম্পূর্ণ ভালোবাসার সংজ্ঞা বাইরে থেকে যতই বদলাক, তার রূপ, তার আঙ্গিক বদলে যাক, তার ধরুন একটা ভালোবাসা, আমরা যে সময় ভালোবাসতে শুরু করেছি, বা যদি ভালোবাসাটাকে আমি ধরি যে আমরা যেটাকে প্রেম বলি, যে নারী পুরুষের, বা আমি যদি অন্যান্য যারা যৌনতায় বিশ্বাসী, পুরুষ পুরুষে প্রেম, নারী নারীতে প্রেম, নানা অল্টারনেটিভ যৌনতার যে প্রশ্ন এসে পড়ে, সেখানে প্রেম বলতে যেটা আমরা বুঝি, সেখানে কিন্তু এই কয়েকটা স্তম্ভ বলে আমার মনে হয়, সেগুলো কিন্তু চিরকালীন।
একে অপরের পাশে থাকা, সময় দুঃসময়ে সুসময়ে, এইটাই বোধহয় ভালোবাসার সংজ্ঞা। ফলত আমার মনে হয় যে এখনো এইটার উপরে ভরসা করেই কিন্তু আমাদের ভালোবাসার জীবন আমরা যাপন করি। একদম নতুন কোনো জায়গায়, একদম অপরিচিত একটি পরিবেশে নতুন মানুষদের সাথে যখন আলাপ হয় তোমার, বেসিক্যালি হোয়াট আর দ্য থিংস ইউ অবজার্ভ, এবং সুমন মুখোপাধ্যায়ের বন্ধু হতে গেলে বেসিক ক্রাইটেরিয়া কি? কোনো বেসিক ক্রাইটেরিয়া নেই। আমি যেটা বিশ্বাস করি যে আমরা একটা সময় বলতাম এই কথাগুলো যে কোথাও ইনকম্প্যাটেবিলিটি, ইন্টেলেকচুয়াল ডিফারেন্স, হ্যাঁ? আমি যতই ক্রমাগত প্রবীণতার দিকে গেছি, অভিজ্ঞতা বেড়েছে, মানুষকে চিনেছি, কাছ থেকে চিনেছি, তখনই দেখেছি এইগুলো না আমাদের কতগুলো বানানো কথা। এগুলো আমরা অন্য কিছুকে ঢাকা দিতে এইসব কথা বলি। আসলে যে কথাগুলো বললাম, মানুষ যদি পারস্পরিক যে নির্ভরতা, ইমোশনাল নির্ভরতা, তার জন্য কোনো ইন্টেলেকচুয়াল ভয়ঙ্কর হবার দরকার পড়ে না। একটা মানুষ খুব স্বাভাবিকভাবেই একটা মানুষ দায়িত্ববান হতে পারে, সে রেসপন্সিবল হতে পারে, এবং তার সঙ্গে সে একটা মানুষকে ভালোবাসতে পারে উজাড় করে। যে কোনো রকম হু লাভস উইদাউট এনি কাইন্ড অফ রিজার্ভেশন, হ্যাঁ, সে ভালোবাসতে পারে কোনো রকম শর্ত না রেখে, তার কোনো রিজার্ভেশন নেই। এই জায়গাটাই সবচেয়ে বড় কথা। এবং যতই ক্রমাগত দেখেছি যে আমরা যে সব আধার তৈরি করেছি, যখন আমাদের হয়তো কোনো ভাঙন ধরেছে, সম্পর্কে বিচ্ছেদ ধরেছে, তখন আমরা ওইসব ইনকম্প্যাটেবিলিটি, ইন্টেলেকচুয়ালি আমার সঙ্গে মেলে না, সেইটা কিন্তু না আমার মনে হয় অনেক সময় জোর করে একটা কিছু বার করার চেষ্টা করেছি, র্যাশনালি। হ্যাঁ, প্রেমটা ঠিক র্যাশনাল ভাবে হয় না। প্রেম একটা অনেক গভীরের জায়গা, মানে সবসময় র্যাশনাল অঙ্ক দিয়ে বা এইটার সঙ্গে এটা মিললেই তবে সম্পর্ক হবে তা নয়। যে একটা সামাজিক পরিবেশে আমি আর তুমি একইভাবে একটা জিনিসকে দেখছি কিনা, মানে আমাদের রিয়াকশনগুলো সমান কিনা, সেগুলো আমরা দুজনে কি করে একই সঙ্গে সেটা একই ভঙ্গি থেকে দেখছি কিনা, সেটাই হচ্ছে মূল কথা। ফলত দুজনকেই যে প্রগাঢ় পণ্ডিত হতে হবে, একজন পণ্ডিত বলে আর একজন পড়াশোনা কম করেছে বলে তাদের মধ্যে মিল হবে না, এমন নয়। আমি ক্রমাগত বুঝেছি যত অভিজ্ঞতা বেড়েছে আমার, যে ওইগুলো সব বাইরের যুক্তি। ভেতরের যুক্তিটা কিন্তু আসলে পারস্পরিক নির্ভরতা। আমি তাকে নির্ভর করতে পারছি কিনা, আমাদের মধ্যে জিনিসগুলোকে চেনার, বোঝার একটা কোথাও সমান ভূমিতে আমরা আছি কিনা। থ্যাংক ইউ ফর ইয়োর প্রেশিয়াস টাইম। কিন্তু আর একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, যেহেতু 2025 নতুন বছর, এমন একটা কিছু যেটা তুমি কখনো করোনি, এমন একটা কিছু যেটা একদম নিউ এই নিউ ইয়ারে, এনিথিং দ্যাট ইউ উড লাইক টু মেনশন? আমার যেটা সবসময় চেষ্টা থাকে যে নিজেকে আবার ভাঙবো, আমার গোড়া থেকে, মানে কেঁচে গন্ডুস করা বা বিসমিল্লা থেকে আবার শুরু করার আমার কোনো অসুবিধে নেই। ফলে যেটা আগেই বলছিলাম যে আমি ওই তৃপ্তির মুহূর্ত টানে কখনো বসে যাইনি। কারণ আমি যখন 45 বছর বয়স, তখন আমি হঠাৎ এই শহর ছেড়ে একটা নতুন শহরে চলে গেছিলাম, যেখানে আমায় প্রায় কেউ চেনে না। অথচ তখন আমি কলকাতা শহরে একটা, মানে যে অর্থে কোট আনকোট লোকে বলে পরিচিত সেলিব্রিটি, ওইসব তকমা তৈরি হয়েছে। কারণ আমার কাছে তখন আমি এটা অপরিচয়ের গণ্ডিতে আবার নতুন করে শুরু করলাম। একটা দেখি না, চ্যালেঞ্জ নিই না, একটা নতুন শহরকে চেনা যায় কিনা নতুনভাবে। সুতরাং আমার কাছে এটা বারবার ওই যাকে বলে নতুন এনার্জিতে একটা কিছু শুরু করবো, আবার পুরোনো কাজগুলোকে নস্যাৎ করে নতুন একটা ভঙ্গিতে আবার যদি নিজেকে আবিষ্কার করতে পারি। নতুন ছবির কথা ভাবছি আবার নতুন থিয়েটার, মানে মেফিস্টো যে নাটকটা আমি 2004 সালে করেছিলাম, আবার নতুন করে আবার মঞ্চস্থ করছি, কারণ আমার মনে হচ্ছে আবার সময় এসেছে ওই নাটকটা করার। ফলে আমি সবসময় চেষ্টা করি যে সময়ের সঙ্গে থাকার, রেসপন্ড টু দ্য টাইমস। হোয়াট আই থিঙ্ক নাও ইজ দ্যাট আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর দ্য নিউ জেনারেশন, যে এই নতুন প্রজন্মের জন্য যদি কিছু particularly করতে পারি, if I have some audience in my mind for my next works, is this new generation, এই নতুন জেনারেশনের কথা ভাবছি, তারাই ঘুরিয়ে দিতে পারে পৃথিবীর মুখটা আবার, তাদের জন্য যদি আরো কিছু পার্টিকুলারলি করে যেতে পারি। সুপার। কোনো একটা খাবার যেটা এত ভালোবাসো যে পেট ভরা থাকলেও দেখলে মুখ সামলাতে পারো না? ফিশ ফ্রাই আর নলেন গুড়ের এনিথিং মেড অফ নলেন গুড়। নলেন গুড়ের সময় মানে সত্যি মিষ্টি খাওয়াটা এমনিতে অনেক কমিয়েছে, কিন্তু এই গুড়ের সময়টা না, ইউ ক্যান রেজিস্ট অ্যাকচুয়ালি।
আর একদম এইটা সারা পৃথিবী ঘুরে বেরিয়েছো, এমন একটা জায়গা, এমন একটা বিশেষ প্লেস যেখানে তুমি বারবার ফিরে যেতে পারো এনি টাইম। নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক হচ্ছে এমন একটা শহর যেটা আমি সেখানে সত্যি অনেক কিছু, আমি যখন 91 সালে প্রথম থিয়েটার পড়তে যাই নিউ ইয়র্কে, ওই শহরটা আমাকে সত্যি মাতিয়ে দিয়েছিল এবং মনে হয়েছিল কলকাতার পর যদি আরেকটা শহরে আমাকে সত্যি যাপনের সুযোগ দেওয়া হয় সেটা হচ্ছে নিউ ইয়র্ক। তারপরেও বহুবার গেছি নানা সূত্রে। এই তো 22 সালে আমি ফুল ব্রাইট ফেলো হিসেবে নিউ ইয়র্ক শহরেই ছিলাম। ফলত ওই শহরটাকে আমি খুব ভেতর থেকে চিনি, কারণ কোন ট্রেন কোথা থেকে এক্সপ্রেস যায়, কোন ট্রেন লোকাল, রাস্তাঘাট চেনা। ফলত ওই শহরটা কিন্তু কলকাতার মতো, যেমন ঠিক যেভাবে কলকাতাকে আমি চিনি অনেকটা, আমার মনে হয় নিউ ইয়র্কটাকে, যদি কোনো শহরকে চিনি কলকাতার বাইরে, বম্বেতে আমি 7 বছর থাকার পরেও বলছি বম্বে কখনোই আমার নিজের শহর হয়ে উঠতে পারেনি। মনে হয় যে নিউ ইয়র্ক আমার নিজের শহর হয়ে উঠতে পেরেছে। প্রথম চশমা কোন ক্লাসে? তখন আমার এমএ টেমে হয়ে গেছে, আমি তখন শিক্ষার্থী নই, তখন আমি মানে পরিচালক হিসেবে তখন আমি প্রতিষ্ঠিত, কোনো একটা সময় হয়েছে আমার মনে আছে। মায়ের পরা একটা গয়না যেটা তোমার মনে আছে, মা সবসময় পরতো বা মায়ের খুব পছন্দের? এটা একটা হার, মায়ের একটা হার যেটা মা একদম বিশেষ দিনগুলোতে বার করত। সেই হারটা আবার এখনো মনে আছে। ওটা কি চন্দ্রহার বলে বোধহয় তাই, বাট ইট হ্যাজ দিস বক্সেস, গোল্ডেন বক্সেস, আর ওগুলো এক একটা বক্সে সরু সরু সোনার চেন দিয়ে আটকানো, ইটস লাইক ফুল, আর এন্ডে একটা পেন্ডেন্ট। ওইটা আমার খুব ছোটবেলা মনে পড়তো যে মা ওটা বার করা মানে আই নো দ্যাট ইজ স্পেশাল ইভেন্ট। অন্য যেগুলো চাচ্ছি যে ঠিক আছে যে মা ওটা বার করেনি, তার মানে এটা স্পেশাল ইভেন্ট নয়, মানে ওইটা বার করা মানে হচ্ছে দিস ইজ সামথিং ভেরি স্পেশাল, মা ওইটা পড়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সুমনদা ফর এভরিথিং। আন্তরিক ধন্যবাদ জানাই তোমাকে। এবং আজকে শোনা কথা শোনায় যেহেতু এসছো, মাই লাস্ট কোয়েশ্চেন, শোনা কথা শোনা, কিছু শব্দ কিছু কথা হয়তো অচেনা কোনো মানুষের কাছ থেকেই তোমার কানে এসেছিল, বাট শব্দগুলো কথাগুলো একদম শোনার মতো প্রেশিয়াস রয়ে গেছে। কোনো কথা কারোর বলা যেটা তুমি সারা জীবন মনে রাখবে? আমার মনে আছে দুটো ঘটনা বলি, যেটা আমার কাইন্ড অফ কেন জানি না স্মৃতি থেকে গেছে কাইন্ড অফ। একটা হচ্ছে খুব মজার ঘটনা, সেটা হচ্ছে যে আমরা মনে আছে নন্দনে কোনো একটা ছবি দেখে বেরিয়ে আমার এক বন্ধু, আমরা 4 জন বন্ধু মিলে খুব তর্কাতর্কি করছি ছবি নিয়ে, এ শিল্প কি, শিল্প কেন, সিনেমার ভাষা। তখন আমাদের কত বয়স, আমি বলছি আমার 19-20, কোয়াইট ইয়াং অ্যাকচুয়ালি। তখন এক ভদ্রলোক, আমার মনে আছে এখনো মুখটা মনে আছে, সানগ্লাস পরে, কালো সানগ্লাস পরে এসে বললেন, ভাই আপনাদের তর্ক শুনলাম অনেকক্ষণ ধরে, কিন্তু আপনারা না একটা ভুল করছেন। তখন আমরা সবাই একটু বিস্মিত যে হঠাৎ একটি অন্য লোক এসে কেন আমাদের মধ্যে কথা বলছে, কিন্তু তিনি যে কথাটা তারপরে বললেন যে আপনারা না সাবজেক্টিভটাকে অবজেক্টিভ করে নিন, আর অবজেক্টিভটাকে সাবজেক্টিভ করে নিন, তাহলেই দেখবেন সব তর্ক মিটে যাচ্ছে। এইটা আমার মনে ছিল একদম সুকুমার রায়ের মতো কেউ একটা এসে বলে চলে গেল, রাইট? বলে সাবজেক্টিভটাকে অবজেক্টিভ করে নিন, অবজেক্টিভটাকে সাবজেক্টিভ করে নিন। এইটা আমি শুনে এখনো মনে আছে। আর একটা ঘটনা, এটা হচ্ছে আমি যখন ছাত্র অবস্থায় আমেরিকায় পড়তে গেছি, তখন অ্যান বোগার্ট, সে খুবই বড় পরিচালিকা, তখন উনিও শুরু করছেন, সবে বিখ্যাত হচ্ছেন, এখন তিনি পৃথিবী বিখ্যাত। আমরা মনে আছে উনি একটা নাটক করছেন, একটা 5 তলা ক্যান্সার হসপিটাল, সেখানে প্রচুর অভিনেতা অভিনেত্রী জড়ো করে একটা পারফরমেন্স করছেন। তা নানা রকম ঘটনা ঘটছে একই সঙ্গে, সাইমালটেনিয়াসলি ইভেন্টস আর হ্যাপেনিং, ডিফারেন্ট মোমেন্টস। তা শেষে আমি যখন পরিচালকের সঙ্গে আমাদের ছাত্র হিসেবে দেখা করার সুযোগ অবকাশ ঘটেছিল, তো আমরা গিয়ে বললাম যে আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, যে এতগুলো ঘটনা যে ঘটছে আমি তো কোনটা দেখবো বুঝে উঠতে পারছি না। তখন উনি বললেন যে আচ্ছা তুমি যখন রাস্তায় হাঁটো তুমি কি প্রশ্নটা করো? বললাম না, কিন্তু যেটা দেখার সেটাই দেখো, যেটা শোনার সেটাই শোনো। আমরা যদি সব দৃশ্যই দেখতাম আর সবই শুনতাম, তাহলে তো আমরা উন্মাদ হয়ে যেতাম। তাহলে আমাদের একটা চয়েস আছে, সেই চয়েসটা আমরা এক্সারসাইজ করি।
তুমি চয়েসটা এখানে এক্সারসাইজ করছো না কেন? রাইট? এইটা আমার গোটা শিল্পীয় ভঙ্গিটা বদলে দিয়েছিল। থিয়েটার করার ভঙ্গিটা। উনি বলছেন দিস দ্য ডেমোক্রেসি অফ থিয়েটার। যে তোমাকে গণতান্ত্রিকতাটা আমি দিচ্ছি, যে তুমি বেছে নাও, আমি তোমাকে ডিরেক্ট করছি না। ফলে সেই অ্যান বোগার্টের সঙ্গে তার অনেক বছর পরে ওনার সঙ্গে যখন কফি খেতে বসলাম, তখন ওই ঘটনাটা ওনাকে বলেছিলাম। উনি বিস্মিত, তোমার কোনো মনে আছে এই কথাটা? বললাম হ্যাঁ। বলে আমারই তো মনে নেই। তা তিনি এখন প্রবীণ। ফলে আমার মনে হচ্ছে দ্যাটস এ লাইফ চেঞ্জিং কমেন্ট I faced, that changed my perception almost. থ্যাংক ইউ সুমনদা। কোনো ভাষা নেই, শব্দ নেই প্রকাশ করার যে কতটা ভালো লাগলো। স্পেশালি আমার মনে হয় বহু বছর বাদে সে রেডিওর বাক্সতে আমাদের কথা হয়েছিল, তুমি আমাদের স্টুডিওতে এসেছিলেন। আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সকলের তরফ থেকে। এনিথিং দ্যাট ইউ উড লাইক টু সে বিফোর উই সে see you today? Now I think that continuing these dialogues, এই কথোপকথনগুলো জারি থাক, কারণ আমার মনে হয় যে এই কথোপকথনগুলো আসলে খুব জরুরি। আমরা না সবাই কিরকম একটা বিচ্ছিন্ন দ্বীপে আটকে পড়েছি বলে মনে হয়, যে আমাদের মধ্যে সংলাপ কম হয়। এই সংলাপ যত বাড়বে তত মনে হয় যে আমাদের সংস্কৃতিগত বা নিজেদেরকে বোঝার জায়গাটা আরো বাড়বে। ফলে বিভিন্ন ক্ষেত্রের মানুষের মধ্যে সংলাপটা বোধহয় ভীষণ বাড়া উচিত বলে মনে এই সময় দাঁড়িয়ে আমাদের। এবং তুমি যে কাজটা করছো তার জন্য তোমাকে অভিনন্দন। থ্যাংক ইউ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট অ্যান্ড বিইং। আরো একবার অনেক 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 শুভেচ্ছা, এবং আমরা সকলে উই হোপ অ্যান্ড প্রে অ্যান্ড উইশ রটারডাম থেকে আরো একটি আন্তর্জাতিক পুরস্কার তুমি ঘরে নিয়ে আসো। আর প্রতি মুহূর্তে তোমার সাথে যতটুকু সময় কাটানোর সুযোগ পেলাম, এই প্রতি মুহূর্ত আমার কাছে অ্যাজ প্রেশিয়াস অ্যাজ দ্য গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। সো আই উড রিকোয়েস্ট ইউ, সময় পেলে প্লিজ সুযোগ দিও সাক্ষাতে এসে বসে গল্প করার। অ্যান্ড ওয়ান্স अगेन থ্যাংক ইউ সো ভেরি মাচ সুমনদা। The world is yours. The world is yours, and whatever you seek is waiting for you. Thank you so very much. Thank you, Dada.